হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। আমার চ্যানেলে কিন্তু 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, যার কারণে কিন্তু সেইটা উদযাপনের জন্য আমি তোমাদের বায়োলজি সাজেশনটা, যেটার জন্য তোমরা অনেক বেশি কমেন্ট করতেছিলা, সেই সাজেশনটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। সেই সাজেশনটা পাবলিশড হয়ে গেছে। আজকে আমরা করব হচ্ছে আমাদের সাধারণ গণিতের লেকচার 4। প্রথমেই আমি দুঃখ প্রকাশ করতেছি যে সকালবেলা 8টা বাজে আমি অনেক বিজি থাকার কারণে তোমাদের যে আজকে রুটিন অনুযায়ী এই যে সোমবারে, আজকে তো সোমবার, আজকে হচ্ছে কত 8 জুলাই সোমবার। এই সোমবারে যে তোমাদের 8টা বাজে সাধারণ উচ্চতর গণিতের ক্লাসটা হওয়ার কথা ছিল, সেটা আমি দিতে পারিনি। এখন হচ্ছে বিকাল 5টা বাজে জেনারেল ম্যাথের ক্লাসটা তোমরা করতেছো। তো সবাইকে ধন্যবাদ 1K সাবস্ক্রাইবের জন্য। আবারও বলতেছি, আজকে আমি আবারও একটু বিজি আছি, এই জন্য একটু দ্রুত কথা বলতেছি এবং দ্রুত বোঝানোর চেষ্টা করব। সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়ো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো। আশা করি ভাইয়ার দুনিয়ায় না বুঝে যাওয়ার কোনো চান্স নেই। আর যদি না বুঝে যাও তাহলে সাথে সাথে ভিডিওতে কমেন্ট করবা। নেক্সট ক্লাস কবে বলো তো? মঙ্গলবার শুধুমাত্র হায়ার ম্যাথ ক্লাস থাকবে। সেই ক্লাসে আচ্ছা, হায়ার ম্যাথে তো সলভ করবো না, আবার জেনারেল ম্যাথে যেদিন ক্লাস থাকবে জেনারেল ম্যাথের প্রবলেমগুলো সলভ করবো। আর হায়ার ম্যাথে যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু মঙ্গলবারে হায়ার ম্যাথের ক্লাসে সলভ করবো। ওকে, চলো কথা না বেরিয়ে শুরু করা যাক। তো দেখো পূর্ববর্তী যে আজকে হচ্ছে লেকচার নাম্বার 4। লেকচার নাম্বার 1, 2 এবং 3-তে কিন্তু আমরা সেট অফ ফাংশনের 2.1 সম্পূর্ণ বেসিক সহ অধ্যায় সবগুলো ম্যাথ শেষ করেছি। আজকে আমরা হচ্ছে লেকচার 4-এ আমরা হচ্ছে 2.2 এর বেসিক শেষ করব। নেক্সট ক্লাসে আমরা 2.2 এর সকল ম্যাথ শেষ করব। এরপরে হচ্ছে কিন্তু আমরা এই চ্যাপ্টারের সিকিউ এবং এমসিকিউ করে তারপর হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টারটাতে যাব। সো দেখো, এই চ্যাপ্টারটা শুরুই হবে প্রথমে কি দিয়ে? অন্বয় দিয়ে। অন্বয় মানে জানি কি? এই যে অন্বয় কথাটা না শোনো তুমি, রিলেশন কথাটা তো শুনছো, তাই না? তোমার এই ছোট্ট জীবনে রিলেশন কথাটা শুনছো না? অবশ্যই শুনছো। সো রিলেশন মানে কি বলতো? সম্পর্ক। এখন তুমি সম্পর্ক বলতে যেটা বুঝতেছো মনে মনে, আমিও তোমাকে সেটাই বুঝাচ্ছি যে রিলেশন মানে আসলে কি বলতো? সম্পর্ক। কার সাথে কার সম্পর্ক? যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার সম্পর্ক। সো দেখো, এই সম্পর্কটা থাকতে হবে কি? জোড়ায় মনে রাখবা, রিলেশন মানে হচ্ছে সম্পর্ক, আর সম্পর্কটা থাকতে হবে জোড়ায়। সেই জোড়ায় যদি থাকে, সেই জোড়াটাকে আমরা কি বলবো বলতো? ক্রমজোড়। সেই জোড়াটাকে আমরা কি বলবো? ক্রমজোড়। সাপোজ এই যে দেখো, এখানে থাইল্যান্ডের সাথে রাজধানীর একটা সম্পর্ক আছে, দেশের সাথে রাজধানী। থাইল্যান্ডের সাথে রাজধানীর একটা সম্পর্ক, থাইল্যান্ডের সাথে রাজধানীর দেশ। এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের দেশ, আর এটা হচ্ছে আমাদের কি বলতো? রাজধানী। এটা হচ্ছে আমাদের দেশ, আর এটা হচ্ছে কি? রাজধানী। তো দেশের সাথে রাজধানীর একটা সম্পর্ক আছে, যেমন থাইল্যান্ডের সাথে ব্যাংকক, ভারতের সাথে নতুন দিল্লি এবং বাংলাদেশের সাথে ঢাকা। তাহলে দেশের সাথে যে রাজধানীর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে আমরা চাইলে কি বলতে পারি? অন্বয় বা রিলেশন। এখন এই সম্পর্কটা কি শুধুমাত্র দেশ আর রাজধানীর মধ্যে হবে? না, যে কোনো কিছুর সাথে সম্পর্ক হইতে পারে। যেমন এই যে আচ্ছা, এই সম্পর্কগুলো নিয়ে যে একটা সেট হবে, সেই সেটটাই হচ্ছে কি বলতো? সেই সেটটাই হচ্ছে গিয়ে আমাদের অন্বয়। এখন আমি মনে করো বললাম তোমার কাছে হচ্ছে কয় টাকা আছে? 5 টাকা আছে। এখন আচ্ছা থাক, এই এক্সাম্পলটা একটু পরে দিই। আপাতত তোমার কাছে কোনো টাকা টুকা নাই। আপাতত মনে করো তোমার কাছে হচ্ছে এমনভাবে দুইটা ভ্যালু আছে, যে ধরো তোমার সাথে হচ্ছে এই যে রাজীব, ঠিক আছে? এই যে রাজীবের সাথে হচ্ছে সম্পর্ক আছে রাহুলের, ঠিক আছে? বন্ধু ওরা, আমি এখানে ছেলে বলতেছি, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো রোজির সাথে সম্পর্ক আছে। সম্পর্ক বলতে কি? বন্ধুত্ব। হ্যাঁ, সো রোজির সাথে সম্পর্ক আছে ধরো রাকিবের। এই যে মাইন্ড করা শুরু করে দিছো। আচ্ছা যাও, রাকিবের না, রোজির সাথে সম্পর্ক আছে হচ্ছে রোজিনা, ঠিক আছে? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো। সো ছেলেদের সাথে ছেলেরা হয়, মেয়েদের সাথে মেয়েরা হয়, ঠিক আছে? ছেলেদের সাথে মেয়েরা আবার বন্ধুত্ব হয়, কিন্তু সেটার আবার মানুষ অন্য চোখে দেখে। সো আমি এই জন্য আর এটা লিখলাম না। সো দেখ, রাজীব আর রাহুল, রোজি আর রোজিনা, এরা কি বলতো? এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এখন এই সম্পর্কটা কি বলতো? বন্ধুত্বের সম্পর্ক না? সো এখন তুমি যদি হচ্ছে এখানে লিখে দাও যে বন্ধুত্বর একটা সেট বানাও, তাহলে এই সেটের উপাদান কি কি হবে বলতো? এই যে সম্পর্কের উপাদান, এই যে আমি যদি এখানে লিখি, এটা হচ্ছে রাজীব আর এটা হচ্ছে রাহুল, শর্ট করে লিখতেছি আর কি। এই যে একটা ক্রমজোর, আর এই যে এটা হচ্ছে গিয়ে কি? রোজি, এই যে রোজি, আর হচ্ছে এখানে আমি লিখলাম হচ্ছে রোজিনা, এই যে রোজিনা। সো এই যে একটা সেট লিখলাম না বলতো? এই যে একটা সেট লিখছি না? এই যে সেটটা আমি লিখছি, এই সেটটাই কি বলতো? সম্পর্কের সেট না? এই সেটটাই হচ্ছে সম্পর্কের সেট। এই সেটটাই হচ্ছে কি? সম্পর্কের সেট। ওকে, রোজি আর এখানে হলো আমাদের রোজিনা। সো এই যে সম্পর্কের সেট। তাহলে সম্পর্কটা কার সাথে কার বলো?
সম্পর্কটা কার সাথে কার? সম্পর্কটা হচ্ছে রাহুলের সাথে রাজীবের সাথে রাহুলের, রোজির সাথে রোজিনা। এই যে তাহলে সম্পর্কের যে আমি এই যে একটা সেট লিখলাম না, এই সেটটা কি আমরা কি বলবো? অন্যয়। ঠিক আছে, দেখো এইখান থেকে থাকাও। এখন আমি হচ্ছে বইয়ের এক্সাম্পলটা দিই। আপাতত তোমাদের বাংলা এক্সাম্পল যেটা সেটা তো বুঝলা, যে সহজ এক্সাম্পল, যে ভাই যদি তোমাদের মধ্যে সম্পর্ক থাকে, কোনো একটা সম্পর্ক, যেমন বন্ধুত্বের সম্পর্ক, এখন সংখ্যার মধ্যে তো আর বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। সংখ্যাগুলোর মধ্যে বা তোমাদের ম্যাথে যেটা আসবে সেটা কোনো লজিকের ভিত্তিতে সম্পর্কগুলো থাকবে। সো সেই লজিকটা আমরা বুঝবো। আপাতত যে আমাদের সম্পর্কের লজিকটা বুঝো কিনা দেখো। রাজীব আর রাহুল দুইটা বন্ধু, রোজি আর রোজিনা দুইজন বান্ধবী। ঠিক আছে, তো আমি যদি বলি বন্ধুত্বের একটা সেট বানাও, তাহলে এই যে দেখো রাজীব আর রাহুল মিলে যেই একটা জোড়া বানাইলো, এইটাকে আমরা একটা কি বলবো? এই জোড়াটাকেই বলবো আমরা একটা ক্রম জোড়। তো এইরকম সম্পর্কের ক্রম জোড়গুলো যে নিয়ে যেটা হচ্ছে সেট গঠিত হবে, সেই সেটটাকে আমরা কি বলবো? অন্যয় বা আর। বুঝছো? এই যে দেখো, এই যে দেশের সাথে যে রাজধানীর যে সম্পর্ক, অর্থাৎ দেশ আর রাজধানীর মধ্যে যে সম্পর্ক, এই যে বাংলাদেশ, ঢাকা, ভারত, নতুন দিল্লি, থাইল্যান্ড, ব্যাংকক, এই যে দেশের সাথে তোমার হচ্ছে রাজধানীর যে সম্পর্ক, সেই সম্পর্কটা নিয়ে যে আমি একটা সেট বানাইলাম। সেট কি কেন বুঝলাম? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখছি না, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তাই সেট। আর জোড়ায় জোড়ায় থাকলে সেগুলো হচ্ছে একটা ক্রম জোড়। 2.1 যদি করে আসো তাহলে সবাই বুঝার কথা, যে জোড়ায় জোড়ায় থাকলে একটা ক্রম জোড়। সো এই যে দেখো, তাহলে এই যে সম্পর্কের যে একটা অন্যয়, মানে সম্পর্কের যে একটা সেট, এই যে সম্পর্ক নিয়ে যে একটা সেট, সেটাই হচ্ছে কি বলতো? সম্পর্ক নিয়ে যে একটা সেট, সেটাই হচ্ছে আমাদের অন্যয়। ওকে, সো আমি আপাতত এতটুকু মুছে দিয়ে এইখানে আমি তোমাদের যে সংজ্ঞাটা লিখে দিয়েছি সেটা দেখো। যদি এ ও বি দুইটি সেট হয়, তবে সেট দ্বয়ের কার্টেসীয় গুণজ। আচ্ছা, মনে করো এ একটা সেট হচ্ছে কি এ কমা বি, এ একটা সেট, যেই সেটটা কি এ কমা বি। এই এ একটা সেট, এই সেটটা হচ্ছে এ কমা বি। এখন বি আরেকটা সেট হচ্ছে ধরো শুধুমাত্র সি কমা ডি। সো এই যে এই দুটা সেট নিয়ে আমি যদি এরকম একটা তোমার হচ্ছে ভেনচিত্র অঙ্কন করি, তাহলে এই যে ভেনচিত্রটা হবে এটা এ, আর এটা হবে কি বলতো? বি। সো এই যে এ, আচ্ছা এটা হলো আমাদের ওকে। সো এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে কি বি। আচ্ছা, এর উপাদান কি কি বলতো? এ বি। আর বি এর উপাদান কি বলতো? সিডি। এই যে জাস্ট এটা কি করলাম বলতো? এ বি আর সিডি নিয়ে আমি একটা কি করলাম বলতো? একটা ভেনচিত্র অঙ্কন করলাম। এখন তোমার এখানে বলছে এ ও বি সেটদ্বয় হতে কার্টেসীয় গুণজ এ ক্রস বি। কেন কার্টেসীয় গুণজ করবো ভাইয়া? তোমাদের আমি বুঝাইছিলাম, কার্টেসীয় গুণজ করলেই আমরা কি পাই বলতো? কার্টেসীয় গুণজ করলেই আমরা কি পাই? আমরা হচ্ছে ক্রমজোড় পাই। সো এটা কার্টেসীয় গুণজের সেট কি হবে? কার্টেসীয় গুণজ হবে এ এ আর হচ্ছে সি। এই যে কার্টেসীয় গুণজ করে কিভাবে? আগের ক্লাসটা যদি তোমার মনে থাকে তুমি জানো, কার্টেসীয় গুণজ করে এই যে এটা দিয়ে এটা, এ দিয়ে সি, তারপর হচ্ছে এ দিয়ে ডি, তারপর বি দিয়ে সি, বি দিয়ে ডি। এই যে এইভাবে নিয়ে যেই সেটটা করতে হয় সেটাই হচ্ছে কার্টেসীয় গুণজ। তাহলে আমাদের ফার্স্টে নিতে হবে কি এ কমা সি, এই যে এ সি। তারপর আমাদের কি নিতে হবে বলতো? এর পরেরটা নিতে হবে এ এ ডি। এই যে চারটা উপাদান হবে ক্রমজোড়, চারটা ক্রমজোড় হবে। সো কার্টেসীয় গুণজ করে আমরা কি পাই? ক্রমজোড় পাই। ক্রমজোড় থেকে আমরা কি পাই? সম্পর্ক পাই। তাহলে এর সাথে সি এর সম্পর্ক আছে, এর সাথে ডি এর সম্পর্ক আছে, আবার দেখো এখান থেকে বি এর সাথে সি এর সম্পর্ক আছে, আবার কি বলতো? এই যে বি এর সাথে সি, বি এর সাথে ডি। এইটা যদি ভালো মতো না বুঝো ক্রমজোড়গুলো, আমার লেকচার নাম্বার 3 দেখবা, একদম বিস্তারিতভাবে অনেকগুলো ম্যাথের এক্সাম্পল সহ করে দেওয়া আছে। সো বুঝে যাবে। সো এই দেখো এখানে কি আমাদের আসবে? বি এর সাথে সি, আর হচ্ছে বি এর সাথে, এই যে এর সাথে সি, এর সাথে ডি, বি এর সাথে সি, বি এর সাথে ডি। এই যে তাহলে কি পেয়ে গেলা? এই যে এ ক্রস বি কার্টেসীয় গুণজ পেয়ে গেলা। কার্টেসীয় গুণজ মানে কি? তুমি কি পাইলা বলো তো? তুমি জাস্ট একটা কি পাইলা? সম্পর্ক পাইলা। তো সম্পর্কটা ভেনচিত্র দিয়ে দেখাইলে এর সাথে সি এর সম্পর্ক, এর সাথে ডি এর সম্পর্ক, বি এর সাথে সি এর সম্পর্ক, বি এর সাথে ডি এর সম্পর্ক। এই যে দেখো এটা হচ্ছে আমাদের কার্টেসীয় গুণজ থেকে আমরা জাস্ট হচ্ছে যে সম্পর্কটা পাইলাম সেটা ভেনচিত্রে এইভাবে দেখাইলাম। সো এই যে এক একটা ক্রমজোড় দেখতেছো, এদেরকে নিয়ে গঠিত সেটই হচ্ছে গিয়া কি তোমার অন্যয়। এদের নিয়ে গঠিত সেট। এই যে দেখো এ ও বি দুইটি সেট হয়, তবে সেট দ্বয়ের কার্টেসীয় গুণজ কি এ ক্রস বি না? এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট। এই যে দেখো তো ক্রমজোড় কয়টা পাইছো? 1 2 3 4। এই চারটা ক্রমজোড়ের যে কোনো একটা নিয়েও তুমি সম্পর্ক বানাইতে পারো, দুইটা নিয়েও সম্পর্ক বানাইতে পারো, তিনটা নিয়েও কি করতে পারো বলো তো? সম্পর্ক বানাইতে পারো। সো এই যে, আর আমি মনে করো হচ্ছে
যাদের মধ্যে শুধুমাত্র এ আছে এই কন্ডিশনে ধরো হচ্ছে সম্পর্কটা বানাবো। দেখো তুমি চাইলে যে কোনোটা নিয়ে করতে পারো, তুমি চারটা নিয়েও সম্পর্ক বানাইতে পারো। আমি এটা করবো না, আমি জাস্ট দুইটা নিয়ে করলাম, যেগুলোর মধ্যে এ আছে এরকম দুইটা এই ক্রমজোর নিয়ে সম্পর্ক বানাইলাম। এই যে এটার মধ্যে এ আছে, এ সি নিয়ে একটা সম্পর্ক বানাইলাম, আর এ আর ডি নিয়ে আরেকটা সম্পর্ক বানাইলাম। সো এটাই হচ্ছে আমাদের কি বলতো রিলেশন মানে কার্টেশীয় গুণ সেটের মধ্যে যে অশূন্য উপাদান আছে, অশূন্য উপসেট মানে কি বলতো, এই যে যেগুলো ফাঁকা না, এখানে কার্টেশীয় গুণ একটাও কি ফাঁকা আসছে না, ফাঁকা আসে নাই, তাহলে এই একটাও শূন্য না, সবগুলারই ভ্যালু ছিল। সেই অশূন্য উপাদানগুলোর মধ্যে যে কোনোটা নিয়ে যে গঠিত সেট হবে সেটা কি আমরা কি বলবো বলতো, সম্পর্ক বলবো। এখন আমি তো যে সম্পর্কটা লিখছি সেটা শুধুমাত্র এ থেকে সি নিছি আর এ থেকে ডি নিছি, এ থেকে সি আর এ থেকে ডি নিছি, বি এর কোনো সম্পর্ক আমি নেই। এরকম ভাবে তোমাকে শর্ত দিয়ে দিবে বিভিন্ন, সেই শর্ত অনুযায়ী তুমি হচ্ছে এই যে কার্টেশীয় গুণজ থেকে কি পাবা, অন্বয় বা সম্পর্ক পাবা। এটা কার সম্পর্ক, এটা হচ্ছে সংখ্যার সম্পর্ক। এই যে আর কে এ সেট থেকে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়। তাহলে এই যে দেখো তো, এই যে আর কে তোমার হচ্ছে আর কে এ সেট থেকে বি সেটের একটা কি বলা হয় বলতো, আর কে এ সেট থেকে বি সেটের একটা কি বলা হয়, সম্পর্ক বলা হয়। সো এই যে আর হচ্ছে এ থেকে বি সেটের একটা সম্পর্ক, সেটটা কি এ থেকে বি, কারণ রিলেশনটা কোথা থেকে আসছে, এই যে ক্রমজোর এ থেকে ক্রমজোর বি। দেখো তো তুমি কিন্তু সি এ নাও নাই, তুমি কি নিছো এ সি, তুমি কিন্তু ডি বি নাও নাই, তুমি কি নিছো বি ডি। তাহলে মানে সম্পর্কটা কোথা থেকে কোথায়, এ থেকে বিতে, এ থেকে বিতে সম্পর্ক বা হচ্ছে অন্যয়। তো দেখো এ ও বি যদি দুইটা সেট হয় তাহলে সম্পর্ক বের করা যায় গাণিতিকভাবে। নর্মালি সম্পর্ক কি সেটা তো তুমি বুঝছোই, যে একজনের সাথে আরেকজনের যদি সম্পর্ক থাকে, বাট গাণিতিকভাবে সম্পর্কটা কিভাবে স্থাপন করবা, সেটা হচ্ছে কার্টেশীয় গুণজের মাধ্যমে গাণিতিকভাবে সম্পর্কটা হবে। আর দেশ আর রাজধানীর মধ্যে সম্পর্কটা তো এমনি হইলো, এটা তো আর গাণিতিকভাবে হয় নাই। তো গ্রামের গাণিতিকভাবে সম্পর্কটা হবে, জাস্ট কি করবা, কার্টেশীয় গুণজ নিবা। তাহলে কার্টেশীয় গুণজ নিলে যেই কয়টা ক্রমজোর পাবা সেই প্রত্যেকটা ক্রমজোর এক একটা সম্পর্ক। দেখো তো এর সাথে সি এর সম্পর্ক, এর সাথে ডি এর সম্পর্ক, বি এর সাথে সি এর সম্পর্ক, বি এর সাথে ডি এর সম্পর্ক, এইটা প্রত্যেকটা এক একটা কি ক্রমজোর না, এই যে এগুলো এক একটা কি বলতো, এগুলো এক একটা ক্রমজোর, এইগুলো এক একটা হচ্ছে কি ক্রমজোর। এই যে এই ক্রমজোরগুলো এক একটার সাথে কি রয়েছে বলতো, সম্পর্ক রয়েছে। আর সম্পর্কটা কার থেকে কার মধ্যে, এ থেকে বি এর মধ্যে। আর এই সম্পর্ক, এই ক্রমজোরগুলোর মধ্যে যে কোনো উপাদান নিয়ে তুমি যেই সেট গঠন করবা সেটাই হচ্ছে কি অন্বয় বা রিলেশন। সো দেখো তো এই যে আরটা, আর কার উপসেট, এই যে উপসেট মনে আছে, আমি বলি আবার বলি, মনে কর এ হচ্ছে কি এ বি ছিল, হ্যাঁ, আর বি হচ্ছে কি, আচ্ছা এটা এ ক্যাপিটাল এ দিয়ে লিখি, আর বি ছিল মনে করো হচ্ছে এরকম, এই যে বি যেটা ছিল সেটা মনে করো শুধুমাত্র বি। তাহলে বলো তো এ কোথা থেকে আসছে, সরি বি কোথা থেকে আসছে, এ থেকে না। সো এই যে এখানে আমরা কিন্তু লিখতাম বি হচ্ছে এ এর কি বলতো উপসেট, বি হচ্ছে কি বলতো এ এর উপসেট। এই যে বি হচ্ছে বি সাবসেট অফ এ, মানে হচ্ছে এ এর উপসেট হচ্ছে বি, বি আসছে হচ্ছে এ এর থেকে। এটাও লেকচার 1 বুঝাইছি, না জানো 2 বুঝাইছি, তুমি যে ওই লেকচারগুলো সিরিয়ালে দেখলে আর কোনো প্রবলেম হবে না। জাস্ট একটু বলে দিচ্ছি, দেখো এই যে বি আসছে কোথা থেকে বলো তো, এর থেকে, এ থেকে বি আসছে, কারণ এর উপাদান বি এর উপাদান যা এর উপাদান যা যা আছে বি এর উপাদান তার থেকে একটু কম আছে, তো প্রকৃত উপসেট। সো বি থেকে এ থেকে বি আসছে, সো এই যে দেখো বি এর একটা উপসেট। আর এখানে আর কোথা থেকে আসছে বলো তো, আর কোথা থেকে আসছে, তাহলে আর সাবসেট অফ কিন্তু এ ক্রস বি। তার মানে রিলেশন যেটা, এটা অনেক এমসিকিউতে আসে, সেটা মুখস্থ করে ফেলবা, যে রিলেশন আসে যদি এ আর বি দুইটা সেট হয় তাহলে এদের রিলেশন বা সম্পর্ক আসবে কোথা থেকে, কার্টেশীয় গুণজ থেকে। কার্টেশীয় গুণজ থেকে তোমার যেটা ইচ্ছা, যেটা শর্ত মানে সেটাই হচ্ছে কি হিসেবে চলে আসবে বলতো, সেটাই হচ্ছে অন্বয় বা সম্পর্ক হিসেবে চলে আসবে। সো অন্বয় আর সম্পর্ক আর কিছুই না, জাস্ট একটার সাথে আরেকটার যেই রিলেশন। এখন গাণিতিকভাবে সেই সম্পর্কটা আমরা কিভাবে বের করি, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কার্টেশীয় গুণজ বের করে ফেলবো। সো এইখানে কার্টেশীয় গুণজ আমি এ ভি ধরছি, বি হচ্ছে সি ডি ধরছি, কার্টেশীয় গুণজ পাইছি 4টা। সেই কার্টেশীয় গুণজ থেকে যে কোনো একটা শর্ত সাপেক্ষে তুমি যেই সেটটা নিয়ে নিবা সেটাই হচ্ছে কি, দেখো তো ক্রমজোর আকারে থাকবে না, এই ক্রমজোরগুলো একটা সম্পর্ক বোঝায় না, এর সাথে সম্পর্ক এ সি এর সম্পর্ক, এর সাথে ডি এর সম্পর্ক, বি এর সাথে সি এর সম্পর্ক, বি এর সাথে ডি এর সম্পর্ক। যেমন এখানে বাংলাদেশের সাথে ঢাকার সম্পর্ক ছিল সেরকমই, রাজীবের সাথে রাহুলের যেরকম সম্পর্ক ছিল সেরকমই। এই যে এগুলো হচ্ছে কি বলতো এক একটা সম্পর্ক। আর এই সম্পর্কগুলা যে কোনো একটা শর্ত সাপেক্ষে তুমি যদি একটা সেট হিসেবে নিয়ে নাও সেটাই হচ্ছে কি বলতো অন্বয় বা রিলেশন, বুঝছো? তাহলে এগুলো একটাও যদি নিয়ে নিতাম, আমি শুধু এ আর সি নিতাম, তখনও সেটা একটা কি হইতো বলতো, রিলেশনই হইতো। আশা করি অন্বয় রিলেশন কি বুঝে গেছো। এখন দেখো উদাহরণ করবো আমরা, একটা উদাহরণ 16 বলছে কি, আচ্ছা আবারও আমি বলতেছি যে ভাইয়া এইভাবে আমি কেন তুলে দিচ্ছি, কারণ আমি ধরে নিচ্ছি যে তোমরা অনেকেই চ্যাপ্টারের ম্যাথগুলো পারো, তাদের রিভিশন হয়ে যাচ্ছে। আর হচ্ছে যারা পারো না তাদেরকে তো আমি বুঝাই দিচ্ছি, কিন্তু আমি হাতে ম্যাথগুলো করে দিচ্ছি না, কারণ
তোমাদের সামনেই হচ্ছে কি বলতো টেস্টের আগে কিন্তু আমি সব শেষ করে দিতে চাই তোমাদের, মানে আমি যেই সাজেশনটা দিয়েছি অ্যাটলিস্ট যাতে 5টা কোয়েশ্চেন কমন পাও সেইভাবে কিন্তু আমি তোমাদের সাজেশন দিয়েছি এবং সেই সাজেশনটা শেষ করে দিতে চাই। এবং সেটা শেষ করতে গেলে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে যদি আমি হাতে হাতে ম্যাথগুলো করাই। সো আমি যেটা সুবিধা করতেছি যেটা হচ্ছে গিয়ে যে ম্যাথগুলো করা আছে বা টাইপ করা আছে বা তোমাদের জন্য আমি নতুন করে টাইপ করে কিন্তু সুন্দর করে আগে থাকতেই হচ্ছে তোমাদের দিয়ে দিচ্ছি, যাতে ক্লাসের ডিউরেশনটা কম হয় এবং তোমাদের দ্রুত সিলেবাসটা শেষ হয়ে যায়, বুঝছো। তারপরে দেখো এইভাবে করে আনা ম্যাথ বুঝিয়ে দিলে যদি কেউ না বুঝো, হাতে হাতে করলেই যদি কেউ বুঝো, তাহলে আমাকে বলবা যে ভাইয়া এইভাবে ম্যাথগুলো বুঝতেছি না। আর যদি বুঝো তাও আমাকে জানাও, কারণ তোমাদের অপিনিয়নের উপর ভিত্তি করেই আমি আসলে আমার ক্লাসগুলোকে ইমপ্রুভ করতে চাই, ঠিক আছে। সো সবাই একটু জানাও ভাইয়া। এই দেখো উদাহরণ 16 কি বলছে, P = 2 3 4, Q = হচ্ছে 4 6। আজকে একটু দ্রুত কথা বলতেছি কারণ আমার অনেক কাজ আছে, তারপরে সকালবেলার ক্লাসটা দিতে পারি নাই, এখন হচ্ছে বিকালের ক্লাসটাও দিতে না পারলে তো হবে না, এই জন্য আমি ক্লাসটা রেকর্ড করতেছি আর একটু দ্রুত করার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এখানে দেখো P ও Q এর উপাদানগুলো হচ্ছে y = 2x সম্পর্ক বিবেচনায় থাকে, তবে সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করো। এই যে দেখো সম্পর্ক বলে দিছে, একটু আগে যে আমি তোমাকে অন্বয়টা করছি সেখানে আমি সম্পর্ক বলে দেই না, আমি জাস্ট কি বলছি এ আর এ যেখানে যেখানে এ আছে আমি কিন্তু এখানে একটু কন্ডিশন দিয়ে দিছি। বাট ওরা এখানে কি করছে বলতো, কন্ডিশন দিয়ে দিছে যে y এর যে ভ্যালুটা, আচ্ছা একটা ক্রমজোড় যদি আমি বলছি তোমাকে, আমি যদি বলি ক্রমজোড় কি ছিল বলতো, জোড়ায় জোড়ায় থাকলে সেটা একটা কি ক্রমজোড়। সো একটা ক্রমজোড়ের উদাহরণ হতে পারে x, y। এই যে x, y একটা ক্রমজোড়, আর এটা হচ্ছে a, b, এটা হচ্ছে ক্রমজোড়। এখন ক্রমজোড়ের প্রথম উপাদানটা হচ্ছে কি বলতো x, আর দ্বিতীয় উপাদানটা হচ্ছে কি বলতো y। যখন গ্রাফ পেপারে তোমরা গ্রাফ করবা দেখবা কি এই x মানে কি ভুজ, এই y মানে কি কোটি, সেটা আমি পরে বুঝাবো, গ্রাফ যখন করাবো তখন বুঝাবো। আপাতত জাস্ট বুঝো যে ক্রমজোড় মানে কি ভাইয়া, ক্রমজোড় মানে হচ্ছে জোড়ায় জোড়ায় থাকবে, সংখ্যার জোড়া। আর প্রথম সংখ্যাটাকে আমরা বলবো x, দ্বিতীয়টাকে আমরা কি বলবো y। তাহলে এই যে এইখানে y = 2x মানে কি এই x কি ক্রমজোড়ের প্রথম উপাদান না, আর y কি y হচ্ছে ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান। তাহলে এইখানে আমাদের বলতেছে যে ক্রমজোড়ের যে দ্বিতীয় উপাদানটা থাকবে সেটা হচ্ছে প্রথম উপাদানের দ্বিগুণ হবে। মানে ধরো একটা উপাদান আছে 2, 4, তাহলে এই যে দেখো ক্রমজোড়ের প্রথম উপাদানটা হচ্ছে কি বলতো 2, দ্বিতীয় উপাদানটা কি 2 × 4, এই যে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 2 × 2, এই যে একটা হচ্ছে y = এই যে দেখো x এর ভ্যালু যদি হয় 2, x এর ভ্যালু যদি হয় কি এটা x না, এটা যদি হয় 2, x এর ভ্যালু যদি হয় 2, তাহলে y এর ভ্যালু কত হইতে হবে বলতো, এই যে x এর ভ্যালু দ্বিগুণ। তাহলে x এর ভ্যালু যদি হয় 2 তাহলে y এর ভ্যালু কত হইতে হবে বলতো 4। x এর ভ্যালু যদি হয় 2 y এর ভ্যালু হইতে হবে 4। আবার x এর ভ্যালু যদি হয় 5, এই যে এটা ধরো x, প্রথম উপাদান হচ্ছে x = 5, তাহলে y এর ভ্যালু কত হইতে হবে বলতো 5 × 2 = 10, 10 হইতে হবে, এই যে 10 হইতে হবে কার ভ্যালু বলতো y এর ভ্যালু। তাহলে ক্রমজোড়টা কি দাঁড়ালো, ক্রমজোড়টা দাঁড়ালো কিন্তু 5, 10। সো এই কন্ডিশন যারা মানে y এর যে ভ্যালুটা মানে দ্বিতীয় যেই ভ্যালুটা সেটা প্রথম ভ্যালু যদি দ্বিগুণ হয় তাহলে সেই উপাদানগুলোকে আমাকে নিয়ে একটা অন্বয় বা সম্পর্ক কি করতে বলছে, বর্ণনা করতে বলছে। সো আমি একটা অঙ্ক এখানে করে দিলেও তোমাদের হচ্ছে বোঝার সুবিধার্থে প্রথম অঙ্কটা আমি হাতে করে দিই, তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো সবার আগে দেওয়া আছে দিয়ে এই যে P আর Q কে লিখে নিবা। সো দেখো এই যে P = কি দেখো তো, আমি জাস্ট লিখে নিই 2, 3, 4, এই যে লিখে নিলাম। এরপর হচ্ছে Q = কি বলতো, Q = হচ্ছে 4, 6। Q = হচ্ছে কি 4, 6। আরে ভাই বুঝো না কেন, সহজ কথা, P আর Q কে লিখলাম, আমি বুঝতেছি জানি, তুমি বুঝতেছো জানি, কোনো টেনশন করো না, সবই বুঝবা, সবই পারবা। এখান থেকে দেখো P = 2, 3, 4 আর Q = কি আছে বলতো 4, 6, এই যে উপাদানগুলো। এখন তোমাকে কি বলছে বলতো, বিবেচনায় থাকে সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করো। আচ্ছা অন্বয় মানে একটু আগে বুঝে আসছি না সম্পর্ক, আর অন্বয় নির্ণয় করতে হয় কিভাবে, কার্তেশীয় গুণজ নিয়ে। অন্বয় কিভাবে নির্ণয় করবা, কার্তেশীয় গুণজ নিয়ে। সো তোমার বের করতে হবে কি বলতো অন্বয় বের করার প্রথম শর্ত কি, অন্বয় বের করার প্রথম শর্ত হচ্ছে সেট দুইটাকে প্রথমে লিখতে হবে, লিখে তাদেরকে কার্তেশীয় গুণজ করে দিতে হবে। সো আমি এখানে প্রথম কথা এই যে P × Q করব, কি করব P × Q কার্তেশীয় গুণজ করব। যদি কার্তেশীয় গুণজ করি তাহলে কার্তেশীয় গুণজ সেটগুলো কি কি আসবে বলতো, এই যে 2, 4, 2, 6, এই যে কি আসবে বলতো সেটগুলো যদি আমি একটু লিখি তাহলে এই যে 2, 4, দেখো কার্তেশীয় গুণজের সেটগুলো কি আসবে 2, 4, 2, 6, তাই না। এই যে 2, 4, 2, 6, 2, 4, 2, 6, এরপর কি 3, 4, 3, 6, এই যে 3, 4, 3, 4,
তারপরে কি 3 6 3 6 3 4 6 পি থেকে কিউ না, এই যে পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে y = 2x। সো আমরা ফার্স্টে ক্রমজোড় নিব, এই যে ক্রমজোড়গুলো নিচ্ছি, মানে কার্টেসীয় গুণজ করে ক্রমজোড়গুলো নিচ্ছি। ফার্স্টে 2 4 2 6 নিলাম, এবার 3 4 3 6 নিলাম, এবার কি 4 4 4 6 নিব। এবার কি নিব বলো তো, 4 4 আর হচ্ছে কি 4 6। তাহলে কি নেওয়া শেষ আমাদের, আর কিছু আছে? 3 দুগুণে 6, এই যে সরি 3 দুগুণে 6, হ্যাঁ 1 2 3 4 5 6, এই যে 6টা কার্টেসীয় গুণজের ক্রমজোড়, কার্টেসীয় গুণজ করে ক্রমজোড় আমরা নিয়ে নিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এইটার মধ্যে যেই ব্যক্তিরা এই কন্ডিশনটা মানে, y = 2x, তাদের সংশ্লিষ্ট অন্বয় নির্ণয় করতে বলছে। তাহলে সম্পর্কটা কেমন বলো তো? সম্পর্কটা শুধু কার্টেসীয় গুণজ হলেই হবে না, এই সম্পর্কটা মানতে হবে y = 2x, মানে প্রথম উপাদানটার সাথে, এই যে এটা কি x না, এটা হচ্ছে x, আর এটা হচ্ছে কি বলতো y, এটা হচ্ছে x। ওকে, সো এটা হচ্ছে তোমার x, এটা হচ্ছে x, আর এটা হচ্ছে কি বলতো y। সো এই যে এটা x আর এটা হচ্ছে y, তাহলে x এর সাথে দ্বিগুণ করে যাতে y এর সমান হয়, x এর সাথে দ্বিগুণ। তাহলে দেখতে পাচ্ছ, সুতরাং নির্ণেয় সুতরাং নির্ণেয়, এই যে নির্ণেয় অন্যয় এই যে অন্যয় এটার আমরা কি বলতে পারি? আর বলতে পারি। তা আর কি হবে বলতো? প্রথমে এই যে 2x, x হচ্ছে 2, y হচ্ছে 4, 2 দুগুণে 4, এই যে এই শর্তটা মানে না, এই যে x, এই যে 2x = কি হইতে হয় বলতো? y হইতে হয়। সে 2x = y হইতে হয়, তাহলে 2 আর x এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4, এই যে 4। তাহলে আমরা এখানে কি নিতে পারবো? 2, 4 এটা আসবে, এই অন্যটা আমাদের সম্পর্কে আসবে, যেহেতু এই কন্ডিশন এটা দিয়ে দিছে। এখন 2, x এর ভ্যালু 2, 2 দুগুণে তো 4 হয়, 6 তো হয় না, সো এটা নেওয়া যাবে না। 3, 3 দুগুণে তো 6 হয়, 4 তো হয় না, এটাও নেওয়া যাবে, এইটা নেওয়া যাবে। দেখো x এর ভ্যালু কত, এই যে x এর ভ্যালু কত, x এর ভ্যালু 3, 3 এর সাথে যদি 2 × 3 করো তাহলে কত 6, এই যে y এর ভ্যালু 6, এই যে x এর ভ্যালু হচ্ছে, যদি 3 বসাও 3 দুগুণে 6 y এর ভ্যালু, এই যে, তাহলে এটা 6 নেওয়া যাবে। দেখো তো 3 6 নেওয়া যাবে। ওকে, সেম ভাবে 4 4 নেওয়া যাবে না, 4 কারণ 4 দুগুণে 8, আর এটাও 4 দুগুণে 8, এখানে y এর ভ্যালু দেওয়া হচ্ছে 6, সো নেওয়া যাবে না। সো নির্ণয় অন্যয় কি বলতো? 2 4 3 6, এই যে নির্ণয় অন্যয় হচ্ছে 2 4 3 6। এখানে কি করছে? এখানেও জাস্ট এটাই করে দিছে, p = এটা দেওয়া ছিল, আর প্রশ্নানুসারে, মানে আচ্ছা এই যে এই কাজটা কি সেটা একটু আমি বুঝাই দিই। আপাতত তো এই যে নির্ণয় অন্যয় এটা তুমি বুঝছোই, ঠিক আছে? এখন এই অন্যয়টাকে আসলে আমরা আমরা কোন পদ্ধতিতে করছি? তালিকা পদ্ধতিতে। তাহলে প্রশ্নানুসারে এইখানে ওরা করছে কি, এইটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করছে। এখন এইটা আমি যদি করি সেট গঠন পদ্ধতিতে, এইটাই যদি আমি করি, তাহলে এই যে এই অন্যটা সেট গঠন পদ্ধতিতে কিরকম আসতো বলতো? কিরকম আসতো? এই যে আরই লিখতাম আমি, আর সমান এটা কিন্তু আমাদের তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড। এখন সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথডে কি হবে সেইটা যদি আমরা একটু দেখি। এই যে দেখো প্রশ্নানুসারে আমাদের কি বলছে, এই যে দেখো, যেহেতু এই যে একটা সম্পর্ক বা রিলেশন, তার মানে এটা কি সিঙ্গেল আসবে? দেখো সিঙ্গেল আসলে আমরা ধরো হচ্ছে সেট গঠন পদ্ধতিতে কি করতাম, এই যে আমরা এখানে লিখতাম কি a = কি লিখতাম, লিখতাম x such that x belongs to n, এরকম ভাবে লিখতাম না? মানে উপাদানগুলো হবে কি বলতো? x, আর x আসবে কোথা থেকে? n থেকে। তারপর আমরা কি বলতাম, এবং একটা কন্ডিশন দিয়ে দিতাম 1 is greater than x is less than 10, বা এরকম ভাবে আমরা নর্মালি সেটগুলোকে লিখতাম, যেটার উপাদান থাকতো কি একটা। বাট এই সেটের উপাদান, এই যে ক্রমজোড়, এই ক্রমজোড়ের উপাদান কি এই যে আর অন্যের রিলেশন, এটা একটা কি ক্রমজোড় আকারে থাকবে না? তাহলে কি এখানে উপাদান একটা থাকবে, এক্স বিলংস টু হবে, এক্স সাজডেট হবে না, এক্স সাজডেট হবে না। এই উপাদানগুলো একটা কিভাবে থাকবে? ক্রমজোড় আকারে থাকবে, এক্স কমা ওয়াই আকারে থাকবে। এক্স কমা ওয়াই মানে উপাদানগুলো থাকতে হবে কিভাবে বলতো? এক্স কমা ওয়াই আকারে থাকবে, মানে একটা উপাদান থাকবে এক্স আর একটা উপাদান থাকবে ওয়াই। এতদিন যেটা শিখে আসতো সেখানে কিন্তু শুধুমাত্র কি থাকতো বলতো? এতদিন যেটা শিখে আসছো সেখানে শুধুমাত্র কি থাকতো? শুধুমাত্র থাকতো হচ্ছে কিন্তু এক্স। এতদিন যেটা শিখে আসছো সেখানে থাকতো শুধুমাত্র এক্স, ঠিক আছে? শুধুমাত্র এক্স কেন থাকতো? কারণ একটা উপাদান ছিল তো, এই জন্য এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু n, পরে কন্ডিশন। বাট এখানে উপাদান কয়টা? ক্রমজোড় না, দুইটা না, তাহলে এই যে উপাদান থাকবে দুইটা, এক্স ওয়াই সাজ দ্যাট করার পরে এক্স কোথা থেকে আসবে বলো তো? এক্স আসবে কোথা থেকে? এক্স আসবে কিন্তু পি থেকে। দেখো এই প্রথম উপাদানগুলো কার থেকে আসছে বলো তো? পি থেকে আসছে না? প্রথম উপাদানগুলো সব এই যে দেখো 2 2 3 3 4 4, এই যে এক্স ওয়াই এর প্রথম উপাদানটাগুলো কোথা থেকে আসছে? পি থেকে। সো এই যে এক্স বিলংস টু পি,
মানে প্রথম উপাদান, এই যে উপাদানগুলো হবে এক্স কমা ওয়াই, মানে একটা উপাদান হবে এক্স এর আর একটা উপাদান হবে কি ওয়াই এর, মানে ক্রমজোড় আকারে থাকবে। একটা উপাদান হবে প্রথম উপাদান, একটা হবে দ্বিতীয় উপাদান। কিন্তু প্রথম উপাদানগুলো ক্রমজোড়ে কোথা থেকে আসছে বলো তো? এই প্রথম উপাদানগুলো কোথা থেকে আসছে? এই প্রথম উপাদানগুলো কিন্তু ভাইয়া আসছে তোমার হচ্ছে এই যে দেখো পি থেকে, এই যে 2 3 4, এই যে 2 2 3 3 4 4, যাই হোক প্রথম উপাদানগুলো আসছে কোথা থেকে? এই যে পি থেকে আসছে। আর দ্বিতীয় উপাদানগুলো কোথা থেকে আসছে? এবং 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 এক্স বিলংস টু পি আর ওয়াই বিলংস টু কি বলতো? ওয়াই বিলংস টু দ্বিতীয় উপাদানগুলো কি থেকে আসছে? দ্বিতীয় উপাদানগুলো কিন্তু কিউ থেকে আসছে। সো এই যে দেখো দ্বিতীয় উপাদান, এই যে 4 6 4 6 4 6, দ্বিতীয় উপাদানগুলো কোথা থেকে আসছে? এই যে কিউ থেকে আসছে। সো ওয়াই এক্স বিলংস টু পি আর ওয়াই বিলংস টু কি বলতো? কিউ। কারণ দ্বিতীয় উপাদানগুলো এই যে ক্রমজোড়ের প্রত্যেকটা উপাদান, এই যে প্রত্যেকটা উপাদান একটা আসছে পি থেকে আরেকটা আসছে কি কিউ থেকে। এবং পি কিউ এর মধ্যে তো অনেক উপাদান আছে। এই যে দেখো পি কিউ এর মধ্যে কিন্তু একদম 6টা উপাদান ছিল, বাট আমাদের কি 6টা সেট হিসেবে আসবে? আসবে না। তাহলে সেট হিসেবে কয়টা আসবে? যারা এই শর্তটা মানবে, তাহলে সেই শর্তটা লিখে দিতে হবে। এই যে এবং 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 আমরা কি বলবো? ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি বলতো? ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2x। তাহলে দেখো তো ভাইয়া এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা আর এই যে আর এইটা আর এইটা একই কথা। এইটা আর এটা, এই আর এই আর একই কথা। এদের মধ্যে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। খালি পার্থক্যটা কোথায়? পদ্ধতিতে। একটা হচ্ছে কোন পদ্ধতি বলো? একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে কি বলতো? সেট গঠন পদ্ধতি। এই যে এটা কি, এই পদ্ধতিটা কি বলো? এই যে এই পদ্ধতিটা দেখতেছো না, যেটা টিকমার্ক মুছে দিতেছে আমি পাশে লিখার জন্য, এইটা ছিল হচ্ছে আমাদের কোন পদ্ধতি? এটা ছিল আমাদের হচ্ছে তালিকা। এটা ছিল আমাদের হচ্ছে তালিকা পদ্ধতি। আর এই যে এই সেটটা কি আমরা প্রকাশ করলাম কোন পদ্ধতিতে? এই পদ্ধতিটা হচ্ছে সেট গঠন। এই পদ্ধতিটা হচ্ছে সেট গঠন। আমি আবারও বলি, সেট গঠন পদ্ধতিতে জাস্ট তোমাকে নর্মাল সেটে তুমি জাস্ট এক্স সাজ দ্যাট লিখতাম, মানে উপাদানগুলো আসবে এক্স হিসেবে, মানে একটা একটা উপাদান হিসেবে। সেগুলো আসতো কোথা থেকে? স্বাভাবিক সংখ্যা থেকে। বাট এখানে উপাদানগুলো একটা একটা করে আসবে না, এখানে উপাদানগুলো জোড়ায় জোড়ায় আসবে, ডাবল ডাবল করে আসবে। একটা আসবে এক্স থেকে, আরেকটা আসবে কি ওয়াই থেকে। এক্স থেকে আসবে একটা, ওয়াই থেকে আসবে একটা। সো এই যে দুইটা উপাদান, একটা আসতেছে এক্স থেকে, আরেকটা আসতেছে ওয়াই থেকে। সো দেখো এক্স থেকে যেটা আসবে সেটা যাবে কোথায়? এক্স থেকে যেটা আসবে সেটা আসবে পি থেকে। এক্স থেকে যে এই যে এক্স এর জায়গায় যেটা বসবে সেটা আসবে পি থেকে। ওয়াই এর জায়গায় যেটা বসবে সেটা আসবে কোথা থেকে? কিউ থেকে। এক্স আসবে পি থেকে, ওয়াই আসবে কিউ থেকে। বাট এক্স এর তো সব, মানে পি এর সব উপাদান তো আসবে না, কিউ এর সব উপাদান তো আসবে না। আসবে কোনটা কোনটা? যারা এই কন্ডিশনটা মানে। তাহলে এবং দিয়ে সেই কন্ডিশনটা দিয়ে দিলাম। এই হচ্ছে উদাহরণ 16 কিভাবে আমরা অন্বয় নির্ণয় করি, কিভাবে তালিকা পদ্ধতিতে করলাম, আর সেই তালিকা পদ্ধতির জিনিসটাকে কিভাবে সেট গঠনে লেখা যায়। ঠিক আছে, সেট গঠনে কিভাবে লেখা যায় সেটাই আমরা এখানে দেখলাম। এবার দেখো উদাহরণ 17, এ দেওয়া আছে এটা, বি দেওয়া আছে এটা, এ ও বি এর উপাদানগুলোর মধ্যে আবার একটা সম্পর্ক দিয়ে দিচ্ছে। দেখো এখন এই সম্পর্কটারে না একটুখানি তুমি কি করবা? সাজায় নিবা, নাহলে ম্যাথটা একটু হার্ড হয়ে যাবে। সেটা কি? এই যে ওয়াই কে এক পাশে রাখবা সবসময়, এক্স কে আরেক পাশে রাখবা। সো ওয়াই কে যদি এই পাশে রাখো, ওয়ান কে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস আছে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? তাহলে ওয়াই ইকুয়াল টু কি? এক্স প্লাস ওয়ান। অনেকের মনে হয় বুঝতে সমস্যা হতে পারে, আমি জাস্ট এটাকে আরেকটু ভেঙে করে দেই, একদম ভেঙে চুরে সুন্দর করে দেই। এই যে দেখো সম্পর্কটা কি দেওয়া ছিল? এক্স ইকুয়াল টু কি দেওয়া ছিল বলতো? ওয়াই মাইনাস ওয়ান। সো তুমি ওয়াই মাইনাস ওয়ানকে এই পাশে লিখে, ওয়াই মাইনাস ওয়ানকে ওই পাশে লিখে, এক্সকে ওই পাশে লিখো। আর এই যে ওয়াই ইকুয়াল টু কি লিখো বলো তো? এক্স প্লাস ওয়ান। তোমার প্রথম টার্গেট হবে ওয়াইকে সব সব ওয়াইকে সিঙ্গেল করে এক্সকে আলাদা এক পাশে নিয়ে চলে যাও। ওয়াইকে সিঙ্গেল রেখে এক্সকে আলাদা একটা পাশে নিয়ে চলে যাও। এই যে ওয়াইকে সিঙ্গেল রাখলাম, এক্সকে আলাদা একটা পাশে নিয়ে গেলাম। সো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এখানে বলছে যদি এ ইকুয়াল টু এত হয়, বি ইকুয়াল টু এত হয়, এ ও বি উপাদানগুলোর মধ্যে সম্পর্ক তুমি আর এটা কিন্তু নাই ভাইয়া। এটাকে মডিফাই করে সম্পর্কটা কি বানাই দিলাম? এই যে ওয়াই ইকুয়াল টু কি? এক্স প্লাস ওয়ান বানাই দিলাম। মানে ওয়াই এর ভ্যালু হবে এক্স এর থেকে এক বেশি, সম্পর্ক বিবেচনায় থাকে তবে সংশ্লিষ্ট অন্যয় বর্ণনা করেছো। ফার্স্টে এ আর বি লিখলাম, যেহেতু অন্যয় চাইছে বা সম্পর্ক, এই অন্যয়ের ইংলিশ কি? রিলেশন। আবার তুমি এটাকে বলতে পারো সম্পর্ক। যেহেতু অন্যয় বা রিলেশন চাইছে, তাহলে সবার আগে আমাদের কি করতে হবে? সবার আগে আমাদের এ আর বি এর ক্রস করতে হবে। ঠিক আছে, প্রশ্নানুসারে জাস্ট এই যে এই অন্যয়টাই আসলে, সরি, এই অন্যয়টাই আসলে সেট গঠন পদ্ধতিতে লিখছে। দেখো সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখবা? উপাদানগুলো আসবে কি আকারে? এক্স আর ওয়াই আকারে। এই এক্স এর ভ্যালু কোথা থেকে আসবে? এক্স এর ভ্যালু আসবে এ থেকে। ওয়াই এর ভ্যালু কোথা থেকে আসবে? ওয়াই এর ভ্যালু হচ্ছে বি থেকে আসবে। কেন কেন কেন? কারণ তুমি কি করবা? এ ক্রস বি করবা, এ ক্রস বি করবা। এ ক্রস বি এর মধ্যে কিন্তু প্রথম উপাদানটা আসে কোথা থেকে বলো তো? প্রথম সেট থেকে। দ্বিতীয় উপাদানটা আসে কিন্তু দ্বিতীয় সেট থেকে। এই জন্য এটাকে এখানে এইভাবে লেখা হয়েছে যে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু কি বলো তো? বি। এবং এখানে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা তুমি এভাবে লিখবা, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়ান।
ঠিক আছে, মানে প্রশ্নানুসারে অন্বয়, এটা জাস্ট সেট গঠন পদ্ধতিতে জাস্ট একটু লিখে ফেললাম। এখন এই অন্বয়টা বের করার জন্য তো আমাদের কি করা লাগবে, কার্তেশীয় গুণজ করা লাগবে। সো এই যে কার্তেশীয় গুণজগুলো করলাম। কিভাবে বুঝলাম এক্স এ থেকে আসবে, কারণ এই যে দেখো কার্তেশীয় গুণজ করলে প্রথম উপাদানটা অন্বয়ের, এই যে প্রথম উপাদানটা কোথা থেকে আসছে বলতো, এটা এর উপাদান না? অন্বয়ের প্রথম উপাদানটা কার উপাদান, এর উপাদান। এই যে এইখানে এই যে 1 কার উপাদান, এর উপাদান। এই যে 2 কার উপাদান, এর উপাদান। এই যে 3 কার উপাদান, এর উপাদান। বুঝছো? সো অন্বয়ের প্রথম উপাদানগুলো কোথা থেকে আসে বলো তো, এর থেকে আসে। যার কারণে আমরা এখানে x বিলংস টু a লিখি, y বিলংস টু b লিখি। এরপরে হচ্ছে সবগুলো উপাদান তো আর আসবে না, শর্ত যারা মানে তার আসবে। এই যে শর্ত যারা মানে সেই শর্ত হচ্ছে এটা। এখন a ক্রস b করলে 1 0 2 2 2, এই যে 1 0 1 2 1 4, এই যে 1 0 1 2 1 4। এবার কি 2 0 2 2 2 4, এই যে 2 0 2 2 2 4। এবার কি 3 0, এই যে 3 0 3 2 3 4, এই যে 3 0 3 2 3 4। এইভাবে করে তুমি কি পেয়ে যাবে বলো তো, এইভাবে করে কিন্তু তুমি কি পেয়ে যাচ্ছ, অন্যয়টা পেয়ে যাচ্ছ। কিন্তু অন্যয়ের মধ্যে শর্ত কি, y এর ভ্যালু x এর থেকে এক বেশি হইতে হবে। এই যে x1 y0 হবে না, এই যে x1 y2 হবে, কারণ এই যে x এটা কি x না, x এর থেকে x এর সাথে 1 যোগ করে y হইতে হবে। এই যে x এর সাথে 1 যোগ করলে 1 আর 1 2, এই যে দেখো 2 মিলছে, তার মানে এটা কিন্তু অন্যয় আসবে। 1 4, 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, সো এটা আসবে না। 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, বাট এখানে আছে 0, এটাও আসবে না। 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, এটাও আসবে না। 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, এটাও আসবে না। 3 এর সাথে 1 যোগ করলে এটাও আসবে না। 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়, এটাও আসবে না। এই যে দেখো 3 3, এই যে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 3, x এর ভ্যালু হচ্ছে 3, এই যে x ইকুয়াল টু 3, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে কত আসবে 4, সেটাই কিন্তু আবার কার ভ্যালু, y এর ভ্যালু। সো এই যে এই কন্ডিশনটা মানছে, x এর সাথে এই যে 3 প্লাস 1 ইকুয়াল টু কত 4, এই যে 4টা কার ভ্যালু বলো তো, y এর ভ্যালু না, এই যে 3 4। সো 3 4টা আসবে, 3 4টা আসবে। এই বুঝছো? এর থেকে সহজভাবে আর কিভাবে বুঝাবো ভাইয়া বলো? তারপরে যদি না বুঝো তাহলে আমাকে কিন্তু জানাবা, অবশ্যই জানাবা, আরও সহজ করে তোমাদের বুঝাবো, ঠিক আছে? না বুঝার মতো আমি আসলে মনে হয় না যে এটা না বুঝার মতো কিছু আছে। তো আশা করি বুঝে গেছো, এখানে করে দেওয়া আছে, দেখে ফেলবা। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তোমার বিষয়, সেটা হচ্ছে কি ফাংশন। ফাংশনটা তোমার একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, বুঝছো? ফাংশনটা যদি একটু মনোযোগ দিয়ে বুঝো তাহলে তোমার জীবনটা অনেক কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে ফাংশন জিনিসটা কি ভাইয়া? ফাংশন জিনিসটা হচ্ছে, ধরো আমি y ইকুয়াল টু লিখলাম কি, y ইকুয়াল টু লিখলাম হচ্ছে 2x প্লাস 3, y ইকুয়াল টু লিখলাম 2x প্লাস 3। এখন এই x এর একটা ভিন্ন ভিন্ন মানের জন্য তুমি যদি y পাও, তাহলে এই y কে x এর ফাংশন বলা হয়, যেটাকে লেখা হয় f অফ x দিয়ে। এখন বাংলা কথা তো মনে হয় বুঝো নাই তো, তাহলে আমি একটু বুঝাই, আর একটু সহজভাবে তোমাকে বুঝাই। মনে করো ফাংশন হচ্ছে একটা সংখ্যার মেশিন বা একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে তোমার হচ্ছে কি করবে, তুমি হচ্ছে কোনো একটা কিছু ক্যালকুলেট করবে। এখন ফাংশন তো বিভিন্ন হইতে পারে, তুমি নিজেও ফাংশন বানাইতে পারো। ধরো আমি বললাম তুমি একটা মেশিন বানাবা, যেই মেশিনটা তোমার ঈদের সালামি ক্যালকুলেট করবে। ধরো তোমার কাছে আগে থাকতে কিছু টাকা থাকবে, ঈদের তারপরে তুমি কত টাকা পাবা, টোটাল ঈদের সালামি ক্যালকুলেট করবে। সো সংখ্যা মানে হচ্ছে একটা ফাংশন হচ্ছে একটা মেশিন, যেই মেশিনে তুমি কিছু একটা আউটপুট দিবা, কোনো একটা সংখ্যা আউটপুট দিবা, আর একটা সংখ্যা যেটা তোমার প্রয়োজন সেটাই তুমি আউটপুট হিসেবে পাবা। সো আমি ধরো ঈদের সালামির একটা ফাংশন বানাইতে চাই, মনে করো তোমার কাছে আছে কয় টাকা বলো তো, 5,000 টাকা। তোমার কাছে ক্যাশ আছে, বর্তমানে ক্যাশ আছে কত, 5,000 টাকা। এখন সামনে ধরো রোজার ঈদ, তো রোজার ঈদে তুমি কত টাকা সালামি পাবা সেটা কিন্তু তুমি জানো না, ঠিক আছে? কে তোমাকে সালামি দিবে নাকি দিবে না, কত টাকা পাবা সেটা কিন্তু তুমি জানো না। তো তোমার যেহেতু তুমি এটা জানো না, তাইলে যেটা আমরা জানি না কিন্তু কিছু না কিছু একটা আসবে, যেটাই আসবে সেটাই এখানে বসাবো। সেরকম যদি হয়, দেখো সালামি তো কত পাইতে পারো, 500ও পাইতে পারো, 1,000ও পাইতে পারো, এই যে 1,000ও পাইতে পারো, 5,000ও পাইতে পারো, মানে কিছু না কিছু পাবা না যে এমন না, কিছু না কিছু পাবা, কিন্তু কি যে পাবা সেটা তুমি জানো না। সো এই টাইপের ঘটনাগুলোকে আমরা একটা কি ধরি বলো তো, চলক ধরি। তাহলে তোমার সালামি ক্যালকুলেট করবা, টোটাল সালামি, মোট সালামি, ঈদের এখানে একটা মোট লাগিয়ে দিই, মোট সালামি ক্যালকুলেশনের জন্য একটা ফাংশন বানাবে। তুমি y ইকুয়াল টু ধরে নাও, এই যে 5,000 আগে থাকতে তোমার যেটা ছিল, আর প্লাস এক্স মানে কি, প্লাস এক্স মানে তুমি যত টাকা সালামি পাবা সেটা তো তুমি জানো না, তাহলে সেটা অবশ্যই কি আকারে থাকবে বলো তো, চলক আকারে থাকবে। এটাই হচ্ছে ফাংশন রে ভাই, এটাই হচ্ছে ফাংশন। তো এটার আমি কি বলতে পারি, এটাই একটা ফাংশন, আর এটা হচ্ছে একটা সংখ্যার মেশিন। সেই মেশিন হিসেবে তুমি যেটা ইনপুট দিবা সেই অনুযায়ী তুমি তোমার রিকোয়ার আউটপুট পাবা,
সেই অনুযায়ী তুমি রিকোয়ার আউটপুট পাবা। সেটাকে আমরা যেহেতু এখানে চলক হচ্ছে এক্স, তাহলে ফাংশনটা কার বলো তো, এক্সের জায়গায় আমি যেটা বসাবো সেই অনুযায়ী আমি একটা ওয়াইয়ের মান পাবো, আর এই ওয়াইয়ের মানটাই হবে আমাদের কি বলো তো ফাংশনের মান। তাহলে আমি এখানে ফাংশনটা বোঝানোর জন্য আচ্ছা ওয়াইকে যদিও মাঝখানে রাখছি, বাট এই যে ফাংশন অফ এক্স যে ওয়াই, এই বিষয়টা কি তুমি বুঝতে পারছো? এই যে ফাংশন অফ এক্স যেটা সেটাই কি ওয়াই। সো আমি একটু ওয়াইটাকে এই পাশে রাখি। সো ওয়াই ইকুয়াল টু কি ফাংশন অফ এক্স। তাহলে ফাংশন অফ এক্সের যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে ওয়াই, যেটাই ওয়াই সেটাই ফাংশন অফ এক্স, একই কথা। তাহলে এক্স এর ভ্যালু বসায় ওয়াই। সো এখন দেখো সালামি হিসাবে ধরো তুমি কত পাইলা, সালামি হিসাবে কত পাইলা, ধরো 50 টাকা পাইলা, সালামি হিসেবে 50 টাকা পাইলা। তাহলে তোমার টোটাল ভ্যালু কত হলো, ফাংশনের ভ্যালু কত হলো, ফাংশন অফ 50। তাহলে 50 মানে কি দেখো তো, তুমি 5000 ছিল আর এখন তুমি পাইলা 50 টাকা, তাহলে তোমার টোটাল কত পাইছো, ফাংশনের ভ্যালু কত পাইছো, এই যে 5050 টাকা। আমি কি তোমাকে কথাটা বুঝাইতে পারছি? এখন তুমি সালামি হিসেবে 50 পাও নাই, তুমি সালামি হিসেবে ধরো 1000 পাইছো, কি পাইছো, এই যে এখন তুমি 1000 টাকা পাইছো। সো এখানে ফাংশনের জায়গায় তোমার জাস্ট ইনপুট হিসেবে কত দিতে হবে বলো তো, 1000। মনে করো তোমার একটা ক্যালকুলেটর তুমি নিজে বানাইছো, একটা ফাংশন যেটা তোমার সালামি ক্যালকুলেট করবে সেটা তুমি নিজে বানাইছো, হ্যাঁ। এখন এখানে তোমার জাস্ট কত আসবে বলো তো, এখানে তোমার জাস্ট কত আসবে, এখানে তোমার জাস্ট 1000 আসবে না বলো তো, এখানে তোমার জাস্ট 1000 আসবে। তাহলে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে তোমার জন্য, এই ভ্যালুটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, এই ভ্যালুটা চেঞ্জ হয়ে কিন্তু তোমার 6000 হয়ে যাবে। তাহলে এই যে এটা তোমার ফাংশনের ভ্যালু, তাহলে এই যে এটা সমান সমান কি ওয়াই। তার মানে তোমার কাছে এখন ক্যালকুলেট করে দেখলা তোমার কাছে 6000 টাকা আছে। সো এইটাই ফাংশন ওরা দিয়ে দিবে, অনেকভাবে দিতে পারে, বাট ফাংশনের মূল ফান্ডটা কি, একটা এক্স আননোন থাকবে, সেই এক্স এর যে কোনো ভ্যালু হইতে পারে, সেই অনুযায়ী ক্যালকুলেট করে ওয়াই এর যে ভ্যালু পাবা সেটাই হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর একটা ফাংশন। বুঝছো? এর থেকে আর সহজে কিভাবে বুঝাবো বলো, ঈদের সালাম দিয়ে একটা ফাংশন বানিয়ে দিলাম, সেই ফাংশনটা আশা করি বুঝতে পারছো। সো এখানে দেখো যদি দুইটি চলক এক্স ও ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত, এই যে এটা একটা সম্পর্ক ছিল না বলতো, এক্স আর ওয়াই এর মধ্যে এটা একটা কি সম্পর্ক ছিল না, যেটা ওয়াই সেটাই ফাংশন অফ এক্স, মানে ওয়াই আর ফাংশন অফ এক্স একই কথা। তুমি ওয়াই লিখলেও যে কথা, ফাংশন অফ এক্স লিখলেও একই কথা, আশা করি বুঝতে পারছো। এই যে দেখো দুইটি চলক এক্স ও ওয়াই, আর ওয়াইকে তুমি চাইলে বলতে পারো কি বলতো ফাংশন অফ এক্স। এখন এক্স যদি এটা ফাংশনটা ওয়াই এর হইতো, আমি যদি এখানে এক্স ভেরিয়েবল না দিয়ে ওয়াই দিতাম, তাহলে ফাংশনটা হইতো কার বলতো, ফাংশন অফ ওয়াই এর হইতো, বুঝছো? তাহলে এখানে যেই ভেরিয়েবল দিবা সেই ভেরিয়েবলের ফাংশন হবে। সো এইখান থেকে জাস্ট দেখো, এখান থেকে দেখো এই যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 500 প্লাস এক্স ছিল, তাই না? সো এই যে যদি দুইটি চলক এক্স ও ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যেন এক্স এর যে কোনো একটি মানের জন্য, এই যে এক্স এর যে মান বসাবা সেটার জন্য ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলে। দুইটি মান পাইলে কিন্তু হওয়া যাবে না, এটা আমি বিস্তারিত যখন ম্যাথগুলো করবো আর সুন্দর করে বুঝাবো। আপাতত জাস্ট সংজ্ঞাটা মনে রাখো, এক্স এর একটা মানের জন্য ওয়াই এর শুধুমাত্র একটা মান যদি পাওয়া যায়, এই যে যেমন তুমি 1000 দিছো 6000 পাইছো, এমন তো না যে তুমি 1000 দিছো 7000ও পাইছো, পাবা না, যদি পাও তাহলে ওটা ফাংশন হবে না। সো দেখো এক্স এর একটা মানের জন্য একটা মানই পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর কি বলা হয়, ফাংশন বলা হয়। এখন ফাংশনের যে এই যে স্বাধীন চলক না, যেটার ভ্যালু তুমি জানতা না, যেটা যা ইচ্ছা হইতে পারে, এই যে এই এক্স এর ভ্যালুটাকে, এই এক্স এর যে ভ্যালুটাকে সেইটাকে আমরা কি বলবো বলতো, ডোমেন। এই ভ্যালুটাকে আমরা কি বলবো, ডোমেন বলবো। আর এই যে তাহলে এটাও একটা কি বলতো, ডোমেইন। এটাও একটা কি, এটাও একটা ডোমেইন, এটাও একটা কি, এটাও একটা ডোমেইন। এখন দেখো 50 বসাইলে, এখানে যদি 50 বসাও তাহলে তুমি এইটার রেসপেক্টে ওয়াইয়ের ভ্যালু কত পাবা বলো তো, ওয়াইয়ের ভ্যালু পাবা কিন্তু 5050। ঠিক আছে, এই যে ডোমেন 1, ডোমেন 2, এই ডোমেন 2 আর এটা ধরো ডোমেন 3। তাহলে এই যে রেঞ্জ, এই যে তুমি এক্স বসাইলে এক্স এর রেসপেক্টে যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে তোমার কি বলতো, ওয়াই। সো এক্স যেটা পাবা সেটা কি বলছি ভাইয়া, সেটা হচ্ছে তোমার ডোমেন। এক্স যেটা পাবা সেটা হচ্ছে তোমার ডোমেন, আর এক্স এর রেসপেক্টে ওয়াই এর যে ভ্যালুটা পাবা, এই যে ওয়াই 1 পাইছো 5050, এবার 1000 দিলে ওয়াই 2 কত পাবা বলো তো, ওয়াই 2 পাবা হচ্ছে 6000, এই যে 6000 পাইলা। আর ওয়াই 3 যদি দাও তাহলে ওয়াই 3 কত পাবা বলো তো, 10000। ওয়াই 3 লেখার তো জায়গা না, এখানে লিখি, এই যে ওয়াই 3 কত পাবা, যদি ডোমেন হিসেবে 5000 দাও তাহলে ওয়াই 3 কত পাবা বলো তো, 10000 পাবা। সো এই যে সালামি কত সেটা নির্দিষ্ট ছিল না, এটা যা ইচ্ছা হইতে পারতো, সেটা আমরা কেউই জানি না। সো এটা হচ্ছে আমাদের স্বাধীন, এটা আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের স্বাধীন চলক, এটা হচ্ছে আমাদের কি স্বাধীন চলক, এই চলকটা হচ্ছে আমাদের স্বাধীন চলক। বাট যেটা হচ্ছে তোমার নির্ভর করবে সেটা হচ্ছে তোমার অধীন চলক। কে অধীন চলক, এক্সটা তো একটা স্বাধীন চলক, তাহলে এক্স এর রেসপেক্টে তুমি কি পাও, ওয়াই পাও, সেটা হচ্ছে কি অধীন চলক, এটা হচ্ছে তোমার অধীন চলক, এটা হচ্ছে অধীন চলক। আর হচ্ছে তোমার এক্স হচ্ছে একটা স্বাধীন চলক। তাহলে এক্স যে স্বাধীন চলক, এই স্বাধীন চলকটাকে আমরা কি বলবো, ডোমেন। এবং ওই ডোমেনের রেসপেক্টে যে আমরা ফাংশনের একটা ভ্যালু পাবো বা ওয়াই পাবো, বা ফাংশন অফ এক্স এর যে ভ্যালুটা পাবো
সেটাই হচ্ছে কি বলতো অধীন চলক বা হচ্ছে রেঞ্জ। এই যে কোনো অন্বয়ের ক্রমযোগগুলো প্রথম উপাদান সমূহের সেটকে ডোমেন। এই যে দেখো তো প্রথম উপাদান সেট। আচ্ছা এই যে তুমি উপাদানগুলো পাবা না, এই যে ধরো এখানে তুমি কত কত বসাইছো বলো তো। ফার্স্টে তুমি বসাইছো হচ্ছে কত, এক্স এর ভ্যালু বসাইছো 50, ওয়াই এর ভ্যালু কত পাইছো 5050। তাইলে দেখো এই যে প্রথম উপাদানগুলো নিয়ে যে সেট হয় এইটা একটা ক্রমজোড়। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রমজোড় 1। ওকে, এরপর হচ্ছে তুমি কত বসাইছিলা বলো তো, তারপরে তুমি বসাইছিলা হচ্ছে 1000। তাহলে 1000-এর জন্য তুমি যেটা পাইছো সেটা কি বলতো 6000। তাহলে এই যে একটা ক্রমজোড় হইলো না। আবার তুমি এখানে বসাইছো কত, তুমি এখানে বসাইছো হচ্ছে 5000, এক্স এর ভ্যালু বসাইছো 5000, ফাংশন থেকে পাইছো কত বলতো 10000। তাহলে এইটা যদি তুমি ক্রমজোড়ের সাথে তুলনা করো তাহলে এগুলো একটা কি বলতো, এগুলো প্রত্যেকটা একটা কি বলতো ক্রমজোড় না। এই যে তুমি যদি ক্রমজোড়ের সাথে তুলনা করো, প্রথমে ভাইয়া বলছি তুমি ইচ্ছা মতো যেটা নিতে পারবা, এই যে এক্স এর ভ্যালুটা ইচ্ছা মতো নিতে পারতা, সেটাই হচ্ছে কি ছিল ডোমেন। আর এই যে ওয়াই এর ভ্যালুটা ইচ্ছা মতো নিতে পারবা না, সেটাই ছিল কি রেঞ্জ। তাহলে ডোমেন আর ডোমেনের রেসপেক্টে যেটা পাবা এটাই কি ছিল বলতো এক্স এর না, এক্স না। আর এই যে 2 নম্বর ভ্যালুটা সেটাই কি ছিল বলতো ওয়াই না। তাহলে এটা একটা ডোমেন আর এটা একটা কি বলতো রেঞ্জ না। তাহলে এইটা একটা রেঞ্জ। তাহলে একটা ক্রমজোড়ের প্রথম উপাদানটাই হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদানটাই হচ্ছে কি বলতো রেঞ্জ। তাহলে কোনো অন্য ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে এর কি বলা হয় রেঞ্জ বলা হয়। মনে করো এখন এ একটি সেট থেকে বি সেটে আর একটি অন্যয়, মানে কি, মানে একটু আগে অন্যয় বুঝে আসলাম না। তাহলে এই যে এখান থেকে আমরা কি বলতে পারি যে আর এ ক্রস বি, মানে এই যে আর একটু আগে কিন্তু বুঝে আসছে এই যে আর সাবসেট অফ এ ক্রস বি, মানে আর আসবে কোথা থেকে, আর আসবে হচ্ছে এ ক্রস বি থেকে। একটু আগে বুঝে আসছি, দেখো আমি একটু দেখাই। এই যে কোথায় যেন লিখছিলাম এই যে দেখো আর সাবসেট অফ এ ক্রস বি, এটা প্রপার সাবসেট তো এই জন্য নিচে দাগ দিছে। তো নিচে না দাগ দিলেও হবে যে আরটা আসবে কোথা থেকে বলতো ক্রমজোড়। এ ক্রস বি থেকে কি আসবে, আর আসবে। যদি এ ক্রস বি থেকে আর আসে, এই যে এ ক্রস বি থেকে যদি আর আসে তাহলে এই আর এর অন্তর্ভুক্ত এই প্রথম উপাদানগুলোই হবে কি ডোমেন। এই যে আর এর অন্তর্ভুক্ত ক্রমজোড়গুলার প্রথম উপাদান সমূহের সেট হবে আর এর ডোমেন। এই যে এখানে যে ক্রমজোড় পাইছি না, এই যে ক্রমজোড়, এই ক্রমজোড়গুলার এই যে ক্রমজোড় পাইছি না, এটা হচ্ছে ডোমেন, এটা রেঞ্জ। এটা ডোমেন, এটা রেঞ্জ, এটা ডোমেন, এটা রেঞ্জ, এটা ডোমেন, এটা রেঞ্জ, এটা ডোমেন, এটা রেঞ্জ, এটা ডোমেন, এটা। প্রথম উপাদানগুলো হচ্ছে কি এক্স এর ভ্যালু, প্রথম উপাদানগুলো কি ভাইয়া এক্স এর ভ্যালু, আর এক্স এর ভ্যালুগুলাই কি বলো ডোমেন। আর দ্বিতীয় উপাদানগুলো কি ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালুগুলাই কি রেঞ্জ। আশা করি ডোমেন কি আর রেঞ্জ কি বুঝে গেছো, ঠিক আছে। এই যে দেখো আর এর ডোমেনকে ডোম আর দিয়ে লেখা হয়, মানে এভাবে লিখবো, এই যে ডোম আর। আমরা একটু পরে ম্যাথ করবো তো তখন তুমি দেখবা যে কিভাবে লিখতেছি। আর রেঞ্জকে লেখা হয় হচ্ছে রেঞ্জার, রেঞ্জকে লেখা হয় হচ্ছে কি বলতো রেঞ্জ আর, ঠিক আছে। তো আর এর ভ্যালুটাকে বলা হয় ডোম আর, ডকার ডোম, ডোম আর বোঝা যাচ্ছে না না। ওকে আমি একটু মুছে আবার লিখি, এই যে ডোম আর। সো এই যে দেখো ডোম আর, আর আর এর রেঞ্জের ভ্যালুগুলোকে বলা হয় রেঞ্জার। ওকে, সো এই যে দেখো, সো এখান থেকে দেখো নিচের এ ও বি সেটের অন্যটি লক্ষ্য করো। এই যে এ ও বি, এই যে দেখো তো y ইকুয়াল টু এক্স প্লাস টু একটা ফাংশন দেওয়া আছে, y ইকুয়াল টু এক্স প্লাস টু একটা কি দেওয়া আছে বলো তো, y ইকুয়াল টু এক্স প্লাস টু একটা ফাংশন দেওয়া আছে। যদি এটা ফাংশন দেওয়া হয় তাহলে ফাংশনের ভিন্ন ভিন্ন ভ্যালু বসাও। এক্স এর ভ্যালু ফার্স্টে তুমি 1 বসাও, তাহলে 1 আর 2 কত পাবা বলো তো 3 পাবা। এই যে দেখো ফাংশনের, এটা জাস্ট ভেন চিত্রের মাধ্যমে তোমাকে ফাংশনটা দেখাচ্ছি। তাহলে এই যে এই পোর্শনটুকু দেখতেছো না, এই পোর্শনটুকু কি বলতো ডোমেন, এই পোর্শনটুকু হচ্ছে ডোমেন। আর এই যে এই পোর্শনটুকু আছে না, এই পোর্শনটুকু হচ্ছে কি বলতো রেঞ্জ। এই পোর্শনটুকু হচ্ছে ডোমেন আর এই পোর্শনটুকু হচ্ছে রেঞ্জ। তাহলে ওয়াই ইকুয়াল টু কি এক্স প্লাস টু না, তাহলে এক্স এর ভ্যালু যদি 1 বসাও তাহলে কি ওয়াই এর ভ্যালু কত পাবা 3, তাহলে 1 এর সাথে 3 এর রিলেশন। আবার ধরো একটু পরে তুমি এক্স এর ভ্যালু হিসেবে কি বসাবা, এক্স এর ভ্যালু হিসেবে ধরো হচ্ছে 2 বসাবা। এই যে এক্স এর ভ্যালু 2 বসাবা, তাহলে 2 প্লাস 2 ইকুয়াল টু কি 4, এই যে 2 বসাইলে তুমি পাচ্ছ কি 4। তাহলে এই যে দেখো ডোমেনের সাথে কার সম্পর্ক আছে, রেঞ্জের সম্পর্ক আছে। আর এই ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে ওয়াই, ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু যেটি কথা, ফাংশন অফ এক্স ইকুয়াল টু একই কথা, এই যে এক্স প্লাস টু। এখন এক্স এর ভ্যালু যদি 3 নাও তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবা 3 প্লাস 2 সমান কত 5, 2 প্লাস 3, এই যে 3 নিলে তুমি পাচ্ছ কি বলতো 5। সো এই হচ্ছে গিয়ে ফাংশন, একটা লেখচিত্রের মাধ্যমেও তোমাকে দিয়ে দেখাই দিলাম। প্রথম উপাদানগুলো ডোমেন, দ্বিতীয় উপাদানগুলোর সেট হচ্ছে কি বলতো রেঞ্জ, দ্বিতীয় উপাদানগুলোর সেট হচ্ছে রেঞ্জ। ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু, এইগুলো হচ্ছে ডোমেন, এইগুলো হচ্ছে রেঞ্জ। আশা করি সেট জিনিসটা কি বুঝছো তুমি, বুঝছো না অবশ্যই বুঝার কথা। এবার দেখো উদাহরণ 18তে জাস্ট কি বলছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি এত হয় তাহলে এই যে ফাংশন অফ এক্স
ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি বলে দিচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হয়, তাহলে তোমাকে বলছি কি ফাংশন অফ -1 নির্ণয় করো। মানে এই এক্স এর জায়গায়, যেহেতু এটা একটা এক্স এর ফাংশন, তাহলে এক্স এর ভ্যালু হিসেবে কত আসবে, -1 এর ভ্যালু বের করতে হবে। সো জাস্ট এখানে কি করবা, -1 বসায় দিবা। যদি বসায় দাও তাহলে এখানে কি আসবে, -1 হোল স্কোয়ার -4 ইন্টু -1 প্লাস 3, 4 ইন্টু -1 প্লাস 3 ইকুয়াল টু কত আসবে বলো তো, ইকুয়াল টু আসবে হচ্ছে এখানে আসবে হচ্ছে 1, এই যে মাইনাসে মাইনাসে এখানে আসবে হচ্ছে +4, আর এখানে আসবে কত 3। তাহলে এই যে 3 আর 4 আর 5-এ 4 আর 1-এ 5, 5 আর 3-এ হচ্ছে তোমার 8, এই যে 8 চলে আসছে অ্যান্সার। তো এখানে করে দেওয়া ছিল, আমি জাস্ট সহজে বুঝিয়ে দিলাম, পরেরগুলো আর করে দিচ্ছি না। 19 নাম্বারটা দেখো, জি অফ এক্স ইকুয়াল টু এত হয়, তবে এর কোন মানের জন্য জি অফ -2 ইকুয়াল টু 0 হবে। মানে কি মানে হচ্ছে এই যে একটা ফাংশন জি অফ এক্স, এই যে জি অফ এক্স দেওয়া আছে এত, এখন বলছে কি এর কোন মানের জন্য জি অফ -2 0। আচ্ছা দেখো তো, জি অফ -2 ইকুয়াল টু 0, তার মানে কি তুমি যদি এই ফাংশনের মধ্যে -2 বসাও তাহলে তুমি কি পাবা বলো তো, 0 পাবা। কিন্তু এইখানে তোমাকে এই যে এর ভ্যালুটা কি দেওয়া নাই। দেখো এক্স এর জায়গায় না হলে তুমি -2 বসাইলা, এক্স এর -2 কোথায় বসাবে, এক্স এর জায়গায় না হয় তুমি -2 বসাইলা, এক্স এর জায়গায় -2 বসাইলা, বাট এর জায়গায় কি বসাবা, এর জায়গায় যদি কিছু বসাইতে পারতা তাহলে এটা সমান সমান কি আসতো বলো তো, এই জি অফ -2 সমান সমান কি আসতো, 0 আসতো। বাট তুমি কিন্তু এর জায়গায় কি হবে সেটা তুমি জানো না, কিন্তু তুমি এটা জানো যে জি অফ -2 যেটাই হোক, যেটাই বসাও, জি অফ -2 বসায় যেটাই পাও সেটা সমান সমান কি হবে, 0। তো সবার আগে জি অফ এক্স কি দেওয়া আছে সেটা আগে লিখো। এখানে কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এটা দেওয়া ছিল। এখন তুমি জাস্ট জি অফ এক্স এর জায়গায় এই যে -2 বসাইতে বলছে, জি অফ এক্স এর জায়গায় -2 বসাইতে বলছে। সো যেখানে যেখানে এক্স আছে সেখানে -2 বসাও, প্লাস এখানে এ বসলো, এই যে -2 বসাও, -3 বসলো, এখানে হচ্ছে -2 বসাও, -6। তো তুমি যদি এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করো তো এখানে পাবা কত, -8, আর এখানে কি পাবা, এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কি +4a, আর এখানে মাইনাসে মাইনাসে +3 দুগুণে 6, আর এখানে -6, 6 আর 6 প্লাস মাইনাসে কাটা, তাহলে তুমি কি পাচ্ছ, এই যে 4a, একটু সাজায় লিখলে 4a, ওকে একটুখানি যদি একটু সাজায় লিখি তাহলে কি, এই যে দেখো সাজায় লিখলে এই যে 4 এটা শুরুতে লিখলাম, -1টা শেষে লিখলাম, তাহলে এই যে জি অফ -2 পাইছো কি বলো তো, 4a - 8। এখন তোমাকে প্রশ্নে বলে দিছিল যে জি অফ -2 বসাইলেই তুমি 0 পাবা, তো এখানে জি অফ -2 বসায় তুমি 0 কেন পাও নাই, কারণ এই যে এর ভ্যালুটা তুমি জানতা না, তো এখানে এর কোন মানের জন্য সেটা বলছে। তাহলে আমি ধরি যে জি অফ -2 বসাইলে এই যে প্রশ্ন মতে আমরা প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে, আছে এই যে কথাটাই আমি এখানে মনে করে লিখছি, প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্ন থেকে আমরা লিখতে পারি যে জি অফ -2 এইটা সমান সমান 0 পাওয়ার কথা। তুমি জি অফ -2 তো 0 পাও নাই, যেটাই পাইছো তাহলে সেটা বসাও, সেটা যদি বসাও তাহলে এখানে কি আসবে, 4a - 8 আসবে, তাহলে 4a - 8 ইকুয়াল টু কি 8, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, 4a ইকুয়াল টু কি বলো তো 8, তাহলে a ইকুয়াল টু কি আসবে, জাস্ট এই 8 কে 4 দিয়ে ভাগ করে দিলে 2, এইটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। ওকে, সো এর মান যদি 2 হয় তাহলে জি অফ -2 0 হবে। কেন, এই যে দেখো 2 বসায় দাও, এখন 2 বসায় দাও না, 2 বসায় দাও না রে, 2 বসায় দিই, হ্যাঁ এই যে 2 যদি এখানে বসায় দেই তাহলে কত, এই যে 2 বসাও, এখানে 2 বসাইলে 4 দুগুণে 8 -8 প্লাস 8 সমান সমান কি 0। তার মানে এর মান 2 এর জন্য a ইকুয়াল টু 2 হলে জি অফ -2 ইকুয়াল টু কি হবে, 0 হবে। আশা করি বুঝছো, এর মান 2 হলে জি অফ -2 ইকুয়াল টু 0 হবে। আশা করি বুঝে গেছো। উদাহরণ 20 দেখো, এস ইকুয়াল টু এটা দেওয়া আছে, অন্য একটি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে এত সহজ ম্যাথ আর আছে বলো তো, এই প্রথম উপাদানটা এই যে 2 2 3 4 এগুলো সব কি ডোমেন। এখন কথা হচ্ছে যে ডোমেন কয়বার নিবা, যদি 2 2 একাধিকবার থাকে, আগে আমি তোমাকে কি বুঝাইছিলাম বলো তো, যদি একই সেট হয়ে যায়, ঠিক আছে, যদি একই উপাদান হয়ে যায়, যেমন 2 আর 2 একই উপাদান না, সেটের একই উপাদান না, তো একই উপাদান সেটের মধ্যে একবারই নিতে হয়, একের বেশি নেওয়া যায় না। সো 2 2 থাকলেও তুমি কয়টা 2 নিবা, তুমি শুধুমাত্র 2 2 থাকা সত্ত্বেও তুমি শুধুমাত্র একটা 2 নিবা, আর একটা 2 কিন্তু নেওয়ার কোনো সুযোগ নাই। সো এই 2 আর 2 আছে, জাস্ট কয়টা 2 নিবা, একটা 2 নিবা। সো এই যে দেখো, এস এর ক্রমযোগগুলো প্রথম উপাদান সমূহ 2 2 3 4 এবং দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে 1 2 2 5, ঠিক আছে। এই যে দ্বিতীয় উপাদান এই যে 1 2 2 5, ঠিক আছে।
এই যে 2 2 3 4, এই যে 2 2 3 4। এখন এইগুলা নিয়ে যে গঠিত সেট হবে সেটাই হচ্ছে গিয়ে ডোমেনের সেট, এবং এইগুলো নিয়ে যে সেট হবে সেটা হচ্ছে রেঞ্জের সেট। সো এই যে ডোমেস, ডোমেনগুলো কিভাবে লিখবো, ডোমেস। এই যে 2 2বার আছে, সেটে 2 রিপিটেড উপাদান নিতে হয় না, জাস্ট একবার নিব, তাহলে 2 3 4। আর এখানে 2 2বার আছে, রিপিটেড উপাদান নিতে হয় না, তাহলে এখানে হবে 1 2 5 1 2 4 1 2 5। ওকে, এখন ভাইয়া এই ম্যাথটা খুবই 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 গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখজনকভাবে আমাদের এটাই ছিল লাস্ট ম্যাথ। আচ্ছা, আমার হচ্ছে যদিও সময় নাই, তবুও আমি তোমাদের খাতিরে জাস্ট আমি আজকে এই ম্যাথটা বুঝাচ্ছি, বাট আমি খুবই তাড়াহুড়ার মধ্যে আছি। সো জাস্ট এটা আমি একটু দ্রুত বোঝানোর চেষ্টা করি, দেখো বুঝো কিনা। যদি না বুঝো এটা আমি নেক্সট ক্লাসে আবার ডিসকাস করবো। এই যে উদাহরণ 21 কি দেওয়া আছে দেখো তো, এ সমান দেওয়া আছে এটা, এবং আর বলে দিছে এক্স ওয়াই সাজ দ্যাট, এই যে মানে আর বলে দিছে কিভাবে বলতো, আর বলে দিছে হচ্ছে কি তালিকা পদ্ধতিতে। হ্যাঁ, তালিকা পদ্ধতিতে আর অলরেডি বলেই দিছে, মানে এর ভ্যালু দিয়ে দিছে, আর আর মানে অন্যয় বা রিলেশনটা সেটা কিন্তু অলরেডি দিয়ে দিছে, রিলেশনটা অলরেডি দিয়ে দিছে। একটু আগে উদাহরণগুলোতে আমরা সেট দেওয়া থাকতো, ওইটা থেকে ক্রমজোড় বের করে আমরা কি করতাম, অন্যয় বা রিলেশন আর বের করতাম। বাট অলরেডি ওরা কি করছে বলতো, এখানে আর দিয়ে দিছে, রিলেশনটা অলরেডি দিয়ে দিছে। সো রিলেশনটা কেমন সেটা আমি একটু বুঝি, রিলেশনটা হচ্ছে উপাদানগুলো অবশ্যই ক্রমজোড় আকারে আসবে, এই জন্য এক্স ওয়াই আছে। আর উপাদানগুলো, এই যে উপাদানগুলো যেন, এই চিহ্নটার মানে কি যেন উপাদানগুলো আসবে এক্স ওয়াই আকারে, যেন এক্স আসে এ থেকে। এক্স কোথা থেকে আসবে, এক্স আসবে এ থেকে। আবার ওয়াইয়ের যে উপাদানগুলো, সেই ওয়াইয়ের উপাদানগুলোও কোথা থেকে আসবে বলতো, এ থেকেই আসবে। এই যে দেখো উপাদানগুলো যাতে এক্স ওয়াই মানে ক্রমজোড় আকারে আসে, মানে ধরো 4,5 অথবা 6,7, উপাদানগুলো যাতে এইভাবেই আসে, ক্রমজোড় আকারেই আসে। কিন্তু যে কোনো উপাদান হলেই হবে না, এই প্রথম উপাদানগুলা মানে এক্স এর এই উপাদানগুলা কোথা থেকে আসতে হবে, এর থেকে আসতে হবে। আবার ওয়াই এরও উপাদানগুলা কোথা থেকে আসতে হবে বলতো, এর থেকেই আসতে হবে। চাইলে এখানে আমাদের দুইটা সেটের উপাদানই কোথা থেকে আসবে, এর থেকে আসবে। ঠিক আছে, দুইটা সেটের উপাদানই এর থেকে আসবে, কিন্তু শর্ত হচ্ছে 2 নম্বরের যে ওয়াই এর উপাদানটা সেটা বের করার জন্য এক্স এর সাথে কি যোগ করে নিতে হবে বলতো, ওয়াই যোগ করে নিতে হবে। তাহলে প্রথম আমাদের কাজ কি হবে, প্রথম কাজ হবে যে এদের মধ্যে ওয়াই কোনগুলা সেটা আগে আমাদের বের করে নিতে হবে। তো দেখো এই যে এক্স ইকুয়াল টু, যদি দেখো এক্সও আসবে কোথা থেকে, এক্সও আসবে এখান থেকে, ওয়াইও আসবে এখান থেকে। তাহলে এক্স এর ভ্যালু তো তুমি ইচ্ছা মতো নিতে পারবা, কোনো সমস্যা নাই। এক্স এর ভ্যালু 0 নাও, এক্স এর ভ্যালু ফার্স্টে 0 নাও, কিন্তু ওয়াই এর ভ্যালু নিতে হবে কত বলো তো, 0 + 1, ওয়াই এর ভ্যালু নিতে হবে কিন্তু 1। আবার এক্স এর ভ্যালু ধরো 2 নাও, আচ্ছা 0 নিছো তো, এবার 1 নাও, এই যে এক্স এর ভ্যালু 1 নাও, তাহলে ওয়াই এর ভ্যালু আসবে কত, 1 + 1 2। তাহলে এক্স এর ভ্যালু 1 হইলে ওয়াই এর ভ্যালু হতে হবে 2। এবার এক্স এর ভ্যালু 3 নাও, তাহলে এক্স এর ভ্যালু যদি এখানে 3 নাও, তাহলে 3 + 1, ওয়াই এর ভ্যালু আসতে হবে কি 4। তাহলে এই কন্ডিশনগুলো যারা মানবে তারাই শুধু আসবে, আর বাকিরা কি আসবে না, বাকিরা আসবে না। এখন দেখো দেওয়া আছে, এই যে আর যেটা দেওয়া ছিল সেটা আমি লিখলাম। আর এর বর্ণিত শর্তটা কি ছিল বলতো, শর্তটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। এটা ওয়াইকে সিঙ্গেল করে দেওয়াই আছে, আর যদি না থাকতো আমি বলছি ওয়াইকে কি করতে হবে, সিঙ্গেল করতে হবে। এখন দেখো এক্সও আসবে এর থেকে, তাহলে প্রত্যেক এক্স বিলংস টু এ, এক্স আসবে এর থেকে, এবং ওয়াই বিলংস টু এক্স প্লাস 1, আর ওয়াই আসবে কোথা থেকে, এক্স এর যেই ভ্যালু আসবে এর থেকে, সেই ভ্যালুর সাথে 1 যোগ করে ওয়াই এর ভ্যালু পাবা। সো দেখো আমরা একটা ছক করব, যেই ছকে আমরা এক্স এর ভ্যালুগুলো সুন্দর মতো, এর ভ্যালু দেখো, এক্স এর ভ্যালু 0 1 2 3, এই যে এক্স এর ভ্যালু আমাদের সরাসরি চলে আসবে, কোনো ঝামেলা নাই, কারণ এক্স এর উপর কোনো কি নাই, শর্ত নাই। এক্স এর উপর সরাসরি ভ্যালুগুলো চলে আসবে, এই যে 0 1 2 3, এই যে 0 1 2 3 চলে আসছে। এখন ওয়াই এর ভ্যালু তো আর যাতা আসতে পারবে না, এক্স এর সাথে 1 যোগ করে ওয়াই আসতে হবে। সো এই যে এক্স এর সাথে যদি 1 যোগ করো, তাহলে এক্স কত ছিল, এক্স ফার্স্টে ছিল হচ্ছে 0, এক্স ফার্স্টে ছিল কি 0, 0 সাথে কত যোগ করবা 1, 1 যোগ করলে কত 0 1, আর হচ্ছে 1। এরপরে এক্স কত, এই যে এক্স, এটা কিন্তু এক্স কত, এক্স হচ্ছে গিয়া তোমার 2, 2 এর সাথে যুক্ত করতে হবে কত বলো তো 1, এই যে 1, তাহলে কত 3, সরি এক্স তো এখানে 2 না, এক্স তো আমরা হচ্ছে একটু ভুল বলে ফেললাম নাকি, ভুলই তো বলে ফেললাম। তো এই যে এক্স হচ্ছে আমাদের কত বলো তো 1, তাহলে এখানে এক্স এর ভ্যালু কত নিবা 1, 1 এর সাথে যোগ করবা 1, পেয়ে যাবে কত 2, তাহলে এই যে এক্স এর 1 এর জন্য 2 বসবে। আবার এক্স এর ভ্যালু যদি হয় 2, তাহলে এই যে 2, এই যে এক্স এর ভ্যালু 2 বসাই, এক্স এর ভ্যালুগুলো বসায় 1 যোগ করতেছি, কারণ কি এক্স প্লাস 1 ইকুয়াল টু কি বলতো ওয়াই না। সো আচ্ছা এইভাবে আমি তো ওয়াইটা ওই পাশে লিখছি, সো এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1 ইকুয়াল টু কি বলতো ওয়াই না। বুঝছো, আশা করি বুঝছো, না বুঝার তো কিছু নাই রে ভাই। এই যে এক্স প্লাস 1 ইকুয়াল টু কি ওয়াই, তাহলে এই যে এক্স এর ভ্যালু এখন কত 2, তাহলে 2 + 1 ইকুয়াল টু কত 3, এই যে ওয়াই এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু যদি হয় 3,
এই যে এক্স এর ভ্যালু যদি হয় 3, তাহলে এক্স এর ভ্যালু যদি হয় 3, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? 3 + 1 = 4। তাহলে এই যে 4, কথা হচ্ছে এই যে 4, কিন্তু দেখো ওয়াই এর উপাদানগুলো কোথা থেকে আসতে হবে? এ থেকে আসতে হবে না? এই ওয়াই এর উপাদানগুলো কোথা থেকে আসতে হবে? এ থেকে আসতে হবে। বাট এখানে এর মধ্যে কোথাও কি নাই? 4 নাই। এর মধ্যে কোথাও 4 নাই, এর মধ্যে কোথাও 4 নাই। তাহলে এই যে 0 1 এক্স এর মধ্যেও 0 আছে, এই যে ওয়াই এর মধ্যে 1 2 3, এই যে দেখো ওয়াই আসবে এ থেকে, এর মধ্যে কিন্তু 1 2 3 আছে। তাহলে তুমি এই যে কয়টা ক্রমজোড় হয়? এই যে 0 0 1 একটা ক্রমজোড়, 1 2 আরেকটা ক্রমজোড়, 2 3 আরেকটা ক্রমজোড়, 1 2 একটা ক্রমজোড়, 2 2 নিতে পারবা। 3 4 কিন্তু নিতে পারবো না। কেন নিতে পারবো না? 3 4? কারণ ভাইয়া এই যে এক্স তো 3 নিতে পারবা, এক্স এর উপাদান তো 3, এই যে এক্স এর উপাদান এ থেকে আসবে, এর মধ্যে তো 3 আছে, তাহলে এক্স তো তুমি নিতে পারবা। তো ওয়াই কি? এই ভাই ওয়াই কি? ওয়াই এ থেকে আসবে না? এর মধ্যে কি কোথাও 4 আছে? 4 নাই তো। তাহলে তুমি এই 3 কিভাবে নিবা? 3 তখনই নিতে পারবো যদি 4 থাকতো। সো এই যে এটা নিতে পারবো না। সো কিভাবে লিখবা? 4 নট বিলংস টু এ, মানে 4 এর মধ্যে নাই। এই যে বিলংস টু মানে কি? উপাদান। এই যে 4 এর কোনো উপাদান না, মানে 4 এর মধ্যে নাই। কাজেই 3 4ও আর এর উপাদান, মানে আর কি? এই যে আমাদের অন্যয়টা আসবে, সেই অন্যয়, এই যে আর রিলেশন বা অন্যয়, সেই অন্যয়ের উপাদান হবে না। তাহলে আর কি হবে? কাজেই 3 4 নট বিলংস টু, তাহলে আর কি হবে? আর ইকুয়াল টু হচ্ছে 0 1 1 2 2 3। ঠিক আছে? সো এই যে 0 1 1 2 2 3, এইটা হচ্ছে গিয়া ঘটনা। তাহলে ডোম আর ইকুয়াল টু 0 1 2। আচ্ছা, তাহলে আমাদের এই যে অন্যয়টা বের হয়ে গেছে, এই যে আর আর এই যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই যে সেট গঠন ছিল, সেট গঠন থেকে আমরা কোন পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম? তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম। এবং হচ্ছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে এই যে 0 1 2 হচ্ছে কি ডোমেন, আর 1 2 3 হচ্ছে কি রেঞ্জ। এই যে দেখো, তাহলে ডোম আর কি বলতো? ডোম আর কি? ডোম আর হচ্ছে গিয়ে ডোম আর, সেই ডোম আরটা কি বলতো? ডোম আরটা কি? ডোম আরটা হচ্ছে গিয়ে 0 1 2, এবং রেঞ্জ আর কি? রেঞ্জ হচ্ছে 1 2 3। ভাই আমার কাছে আর সময় নাই, নাহলে ক্লাসটা আরেকটু লং করতাম। আপাতত তোমরা যতটুকু দেখছো, তোমাদের ভিডিওটা ভালো লাগছে কিনা বা বুঝছো কিনা, এভাবে ক্লাস বুঝাইলে তোমরা বুঝো কিনা একটুখানি আমাকে কমেন্ট করে জলদি জলদি জানায় দত্ত ভাইয়া। আর হচ্ছে তোমরা আবারও তোমাদের ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 1K সাবস্ক্রাইবার বানানোর জন্য। তোমাদের জন্য মন থেকে ভালোবাসা। এভাবেই ভাইয়াকে সাপোর্ট করতে থাকো। আল্লাহ হাফেজ।